তপন স্ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা 2.1 অনুশীলনীর 4, 5, 6, 7 ও 8 নম্বর অঙ্কগুলো করব। তো প্রথমে আমরা 4 নম্বর অঙ্কের মাধ্যমে শুরু করি। 4 নম্বর অঙ্কে দেখো বলা আছে যে একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের 2:5 এবং প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে নিচের সারণীটি আমাদের পূরণ করতে হবে। তো এই সারণীটি পূরণ করার পূর্বে অবশ্যই আমাদের সমতুল অনুপাত সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমরা জানি সমতুল অনুপাত বলতে বুঝি যে কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো মানের পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে আমরা সমতুল অনুপাত বলে থাকি। তো দেখো এখানে হচ্ছে একটি আমরা অনুপাত দেখতে পাচ্ছি যা হচ্ছে যার পূর্ব রাশি দেখো 2 এবং উত্তর রাশি হচ্ছে কত 5। তো এখানে বলে দিয়েছে যে হলঘরের প্রস্থ মিটারে এবং দেখো হলঘরের দৈর্ঘ্য হচ্ছে মিটারে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রস্থ আছে এখানে 2, কিন্তু 2 এর পরিবর্তে তারা এখানে দিয়েছে দেখো 10 দিয়েছে। তো 2কে যেহেতু 10 তৈরি করেছে তার মানে অবশ্যই আমরা জানি হচ্ছে 2 হচ্ছে 10 যেহেতু বেশি, তার মানে অবশ্যই গুণ করে গেছে। তো আমরা 2কে কত দ্বারা গুণ করলে 10 হয়, তাহলে অবশ্যই 5 দ্বারা গুণ করলে আমরা জানি যে 10 হয়। তো যেহেতু প্রস্থকে অর্থাৎ পূর্ব রাশিকে যত দ্বারা গুণ করতে হবে উত্তর রাশিকেও তত দ্বারাই গুণ করতে হবে। তো যার কারণে আমরা দেখো যে উত্তর রাশিকেও 5 দ্বারা গুণ করবো, তাহলে উত্তর রাশিকে 5 দ্বারা গুণ করলে দেখো 5 5 25 হয়ে যাচ্ছে। তো যার কারণে দেখো একই সংখ্যা দ্বারা পূর্ব উত্তর রাশিকে গুণ করে 10/25 পেয়েছি। তো এরপর দেখো যে দৈর্ঘ্যের মানটা 50 দেওয়া আছে। তো যেহেতু 25-এর পরিবর্তে তারা 50 লিখেছে, তার মানে এখানে দেখো বেশি হয়ে গেছে, অর্থাৎ বেশি মানে কি গুণ। তাহলে 25কে কত দ্বারা গুণ করলে 50 হয়, তাহলে অবশ্যই 2 দ্বারা। তো যেহেতু দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ করেছে, তাহলে প্রস্থকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 10কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা 20 পেয়ে যাচ্ছি। তো এরপর দেখো 20-এর পরিবর্তে তারা 40 এখানে লিখেছে, তার মানে আবারও দেখো 2 দ্বারা গুণ করলে আসলে 40 হয়। তো যেহেতু প্রস্থকে 2 দ্বারা গুণ করেছে, তাহলে আমাদের দৈর্ঘ্যকে আসলে 2 দ্বারাই গুণ করতে হবে, অর্থাৎ 50 দুগুণে কত হবে 100। এরপর দেখো 100কে 2 দ্বারা গুণ করে 200 হয়েছে। একইভাবে আমরা প্রস্থকে তাহলে 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ 40 দুগুণে দেখো 80 হয়ে যাচ্ছে। তো এরপর 80কে দেখো 2 দ্বারা গুণ করলে 160 হয়ে যাচ্ছে। তার মানে যেহেতু প্রস্থকে 2 দ্বারা গুণ করেছে, তার মানে দৈর্ঘ্যকে একই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে। তাহলে 200কে 2 দ্বারা গুণ করলে আমরা দেখো 400 পেয়ে যাচ্ছি। তো দেখো আমরা ইতিমধ্যে এভাবে আসলে আমরা 4 নম্বর প্রশ্নটির সমাধান আমরা পেয়েছি। তো এরপর 5 নম্বর অঙ্কে দেখো বলা আছে যে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। তো সমতুল অনুপাত বলতে আমরা বুঝি যেটি কিছুক্ষণ আগে বললাম যে কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো মানের পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে সর্বদাই সমতুল অনুপাত বলা হয়ে থাকে। তো এখানে আমরা অনেকগুলো আসলে অনুপাত দেখতে পাচ্ছি। আসলে এই অনুপাতগুলোর মধ্যে কে কার আসলে সমতুল সেগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। তো আমি ইতিমধ্যে উত্তরটি আসলে সাজিয়ে রেখেছি। তো দেখো এখানে সমতুল অনুপাতের যে সংজ্ঞাটি সেটিও দেখো লিখে দিয়েছি যে কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের কোনো মানের পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকেই সমতুল অনুপাত বলা হয়ে থাকে। তো যার মধ্যে হচ্ছে আমরা অনুপাতগুলোকে দেখো এখানে সাজিয়ে নিয়েছি। তো 12:18 এবং হচ্ছে 6:9 এবং হচ্ছে 2:3 এগুলো হচ্ছে পরস্পর সমতুল। তাহলে সমতুল আসলে কিভাবে দেখো যে 12:18 চেয়ে দেখো 6:9 কম এবং তার চেয়ে আসলে 2:3 আসলে কম আছে। তো কম বলতেই বুঝি আমরা ভাগ করার মাধ্যমে আসলে কম হয়। তো দেখো 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার মানে দেখো 6 হয়। তাহলে 12কে যেহেতু 2 দ্বারা ভাগ করেছি, তাহলে অবশ্যই দ্বিতীয় যে রাশি অর্থাৎ 18কে ওই একই সংখ্যা দ্বারা আসলে যেহেতু ভাগ করতে হবে, তার মানে 2 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি তাহলে দেখো 9 পেয়ে যাচ্ছি। আবার দেখো 6কে যদি আমরা আসলে 2 দ্বারা ভাগ করি, 6কে দেখো যদি আমরা 3 দ্বারা ভাগ করি আসলে, তাহলে 3 দ্বারা ভাগ করে 3 দুগুণী 6 হয়ে যাচ্ছে। তো আমাদের দ্বিতীয় যে রাশি 9কেও আসলে 3 দ্বারাই দেখো ভাগ করতে হবে, তার মানে অর্থাৎ দেখো 3 পেয়ে যাচ্ছি। তো দেখো এগুলো আসলে ভাগ করার মাধ্যমে দেখো যে পরস্পর চলে আসছে, তার মানে অর্থাৎ এদেরকে আমরা সমতুল বলতে পারি। তো আর দ্বিতীয় ক্ষেত্রে আর 3টি আমরা অনুপাত সাজিয়ে নিয়েছি, এগুলো আসলে পরস্পর সমতুল। তো দেখো 6-এর পরিবর্তে দেখো 2 লিখেছি এবং 18-এর পরিবর্তে 6, তার মানে অর্থাৎ 6কে আমরা যদি 3 দ্বারা আসলে ভাগ করি, তার মানে 3 দ্বারা দেখো ভাগ করলে 3 দুগুণে 6 হয়, 3 6 দেখো 18। একইভাবে আমরা যদি 2:6কে দেখো 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে 2 দ্বারা 2কে ভাগ করলে দেখো 1 হয়, 2 দ্বারা 6কে ভাগ করলে দেখো 3 হয়ে যাচ্ছে। তার মানে এরা পরস্পর দেখো সমতুল হয়ে যাচ্ছে। তো একইভাবে পরবর্তী 3টি দেখো অনুপাত সাজিয়ে নিয়েছি। প্রথমটি হচ্ছে 15:10। তো আমরা 15:10-এর পরিবর্তে দেখো 3:2 লিখেছি এবং 3 পরে আমরা 12 দেখো 8 লিখেছি। তো আমরা যদি 5 দ্বারা দেখো যদি আমি পূর্ব রাশিকে অর্থাৎ 15কে যদি আমি ভাগ করি, তার মানে দেখো 3 হয়। 5 দ্বারা যদি তার মানে দ্বিতীয় রাশিকে ভাগ করি, অর্থাৎ দেখো 2 হচ্ছে। তার মানে একই সংখ্যা দ্বারা ভাগ করার মাধ্যমে আমরা কিন্তু 3:2 পেয়েছি। তার মানে অর্থাৎ
যার কারণে বলতে পারি 15:10 সমতুল অনুপাত হচ্ছে 3:2। তারপর 3:2 এর পরিবর্তে দেখো এখানে 12:8 লিখেছি। আমরা যদি দেখো যে প্রথম রাশিকে অর্থাৎ 3কে যদি 4 দ্বারা দেখো আমরা যদি গুণ করি তাহলে 3 4 12 হয়। একইভাবে দ্বিতীয় রাশিকে যদি 4 দ্বারাই গুণ করে দেখো 4 2 8 হয়। একই সংখ্যা দ্বারা দেখো গুণ করার কারণে আমরা 12:8 পেয়েছি। তার মানে আমরা বলতে পারি 3:2 এর সমতুল অনুপাত হচ্ছে 12:8। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই তিনটি হচ্ছে এরা পরস্পর সমতুল এবং একইভাবে এরাও পরস্পর সমতুল এবং সর্বশেষ যে তিনটি আছে এরাও পরস্পর সমতুল। এইভাবে আমরা আসলে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করতে পারি। তো এরপর আমরা একদমই হচ্ছে 6 নম্বর অঙ্কে ফিরে যাব। 6 নম্বর অঙ্কে দেখো বলা আছে যে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। তার মানে আমরা কিছু সরল অনুপাত দেখতে পাচ্ছি ক নম্বর এবং একইভাবে খ নম্বরেও দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের আসলে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। তো মিশ্র অনুপাত বলতে আমরা কি বুঝি? মিশ্র অনুপাত হলো কতগুলো সরল অনুপাত দেওয়া থাকলে তাদের আছে প্রথম রাশিগুলোর গুণফলকে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিগুলোর গুণফলকে দ্বিতীয় রাশি আকারে লিখলে যে অনুপাত পাওয়া যায় সেটাকে আসলে মিশ্র অনুপাত বলা হয়। তো আমরা এটিকে আসলে মিশ্র অনুপাতে প্রকাশ করার ক্ষেত্রে আমরা দেখো যে লিখতে পারি যে প্রদত্ত অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণফল। তার মানে অর্থাৎ আমরা যদি এখানে দেখি দেখো হচ্ছে পূর্ব রাশি হচ্ছে এখানে দেখো 3 5 এবং হচ্ছে এখানে দেখো 7। তার মানে 3 5 এবং 7 আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো যার কারণে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছে কত? 105। একইভাবে যদি আমরা উত্তর রাশিগুলো গুণ করে দেখো উত্তর রাশি 5 আছে 7 আছে 9 আছে। তার মানে 5 7 9 যদি আমরা গুণ করি তাহলে দেখো 315 পেয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু জানি যে পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং দেখো উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি আকারে লিখলে যে অনুপাত পাওয়া যায় সেটিকে আসলে যেহেতু মিশ্র অনুপাত বলে তার মানে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মিশ্র অনুপাত পূর্ব রাশিগুলোর গুণফল 105 সে 105 লিখেছি এবং উত্তর রাশিগুলোর গুণফল 315 সে 315 লিখেছি। তো আমরা জানি যে অনুপাতের অঙ্কগুলোকে দেখো সরলীকরণ করা গেলে অবশ্যই আমাদের সরলীকরণ করতে হবে। তো আমরা যদি সরলীকরণ অর্থাৎ হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, তার মানে অর্থাৎ আমরা 105 দ্বারা যদি 105কে দেখো ভাগ করি তার মানে 1 হয়। 105 দ্বারা যদি 315কে ভাগ করি তার মানে হচ্ছে 3 হচ্ছে। তার মানে অর্থাৎ আমরা বলতে পারি নির্ণেয় মিশ্র অনুপাত হচ্ছে 1:3। একইভাবে পরবর্তী যে খ নম্বর অঙ্কটি আছে সেটিও আমরা সমাধান করব। তো দেখো যার কারণে আমরা লিখতে পারি কি দেখো যে অনুপাতগুলোর প্রথম রাশিগুলো হচ্ছে কত? 5 7 এবং 9। তার মানে প্রথম রাশিগুলোর গুণফল আমরা করে নেব আগে। দেখো প্রথম বা পূর্ব রাশিগুলোর গুণফল হচ্ছে দেখো 5 7 এবং 9 অর্থাৎ 315 হয় এবং উত্তর রাশিগুলোর গুণফল হচ্ছে কত? 3 5 7 যা হচ্ছে 105। তো আমরা লিখতে পারবো অতএব নির্ণয় মিশ্র অনুপাত হচ্ছে কত? 315 এবং হচ্ছে উত্তর রাশির জায়গায় উত্তর রাশির মান আমরা বসাই দিচ্ছি যেটি 105 পেয়ে যাচ্ছে। তো এখানে যদি আমরা সরলীকরণ করি অর্থাৎ 105 দ্বারা দেখো আমরা এখানে ভাগ করতে পারি। 105 দ্বারা যদি 315কে ভাগ করি মানে 3 হয়ে যাচ্ছে। একইভাবে 105 দ্বারা যদি আমরা 105কে ভাগ করি তার মানে 1 হয়ে যাচ্ছে। তো আমরা লিখতে পারি অতএব নির্ণয় মিশ্র অনুপাত হচ্ছে 3:1। তো এটি ছিল 6 নম্বর প্রশ্নের আমাদের সমাধান। তো এরপর আমরা 7 নম্বর প্রশ্নে ফিরে যাব। 7 নম্বর প্রশ্নে দেখো বলা আছে 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে। ব্যস্তানুপাত বলতে আমরা বুঝি যে কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তর করলে যে অনুপাত পাওয়া যায় সেটিকে আসলে ব্যস্তানুপাত বলে। অর্থাৎ 9-এর জায়গায় আমরা 16 দেব এবং 16-এর জায়গায় আমরা যদি 9 দেই, দেওয়ার পর যে অনুপাতটি আমরা পাবো সেটিকে আসলে আমরা ব্যস্তানুপাত বলে থাকি। তো এটিকে যদি আমরা সাজিয়ে লিখতে চাই আসলে কিভাবে লিখতে পারি? তো আমরা লিখতে পারি প্রদত্ত অনুপাত হচ্ছে কত? 9:16। তো এখানে দেখো পূর্ব রাশি হচ্ছে কত? 9 এবং উত্তর রাশি হচ্ছে কত? 16। তো এটিকে যদি আমরা ব্যস্তানুপাতে প্রকাশ করি তাহলে পেয়ে যাই অতএব নির্ণয় ব্যস্তানুপাত। দেখো যে পূর্ব রাশির জায়গায় দেখো যে আমরা উত্তর রাশি লিখেছি 16 এবং উত্তর রাশির জায়গায় দেখো যে পূর্ব রাশি যে 9 সেটি লিখেছি। লিখলে আমরা পেয়ে যাচ্ছি 16:9 অর্থাৎ 9:16 এর ব্যস্তানুপাত হচ্ছে 16:9। তো আজকের পর্বের সর্বশেষ যে অঙ্কটি 8 নাম্বার সেটি এবার আমরা সমাধান করব। দেখো এখানে বলা আছে যে নিম্নের অনুপাতগুলোর কোনটি একক অনুপাত? তো একক অনুপাত বলতে বুঝি আমরা যে কোনো সরল অনুপাতের পূর্ব ও উত্তর রাশির মান যদি একই হয় তাহলে তাকে একক অনুপাত বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে এখানে প্রথম রাশি দেখো 16 দেওয়া আছে এবং দ্বিতীয় রাশি হচ্ছে 13 যা একই নয়, ফলে এটাকে আমরা একক অনুপাত বলতে পারি না। খ নম্বরে দেখো পূর্ব রাশি হচ্ছে কত? 13 দেওয়া আছে এবং উত্তর রাশি 17 যা একই নয়। একই না হওয়ার কারণে মানে একক অনুপাত আমরা বলতে পারি না। কিন্তু গ নম্বরে দেখো পূর্ব রাশির মানও যত উত্তর রাশির মানও আসলে তত। তার মানে অর্থাৎ আমরা জানি যে পূর্ব উত্তর রাশির মান একই হলে তাদেরকে আসলে একক অনুপাত বলা হয়। তো এখানে যার কারণে আমরা গ নম্বরটাকে সঠিক হিসাবে ধরে নিতে পারি। তো আজকের পর্বটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।